ইশরাক থার্মোমিটার হাতে এগিয়ে আসে জাইমার দিকে, সেটা বাড়িয়ে দিলে জাইমা সেটা ছুঁড়ে ফেলে দেয়। রক্তিম চোখ দুটো খ্যাপারে দৃষ্টি নিক্ষেপ করছে ইশরাকের দিকে। ইশরাক জাইমার রাগ দেখে কিচ্ছু বলে না, শুধু আস্তে করে বলে, এরকম করছো কেন? জাইমা পুনরায় চোখ বন্ধ করে নেয়। ইশরাক আর ডাকেনি, সোজা বিয়েতে দেওয়া লাগেজটা হাতে নেয়। কাবারের সামনে গিয়ে সেটাতে নিজের কিছু জামা কাপড় নেয় ইশরাক। জাইমা অনুভব করছে তার মুখ তেতো লাগছে, ভেতর থেকে সব গুলিয়ে আসছে, মনে হচ্ছে বমি করবে। কম্বল রেখে উঠে দাঁড়ায় সে। ওয়াশরুমের দরজা মেলতে না মেলতে বমি করে মেঝে ভরিয়ে ফেলে। এক মুহূর্তের জন্য জাইমার মনে হচ্ছে সে মরে যাবে, এত বিদঘুটে অনুভূতি হচ্ছে। আবারও কান্না করতে ইচ্ছে করছে। ইশরাক এগিয়ে আসে, জাইমাকে ধরে বেচিংয়ের সামনে নিয়ে যেতে নিলে জাইমা হাত ছাড়া দিয়ে ফেলে দেয়। বিরক্তি নিয়ে বলে, একদম ছবেন না আমায়। কথাটা বলে ট্যাপ ছেড়ে দেয়। চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে আসে। ইশরাক টু শব্দও করেনি। জাইমা আসতেই তাকে বলে, রেডি হও, কেন? তোমাদের বাসায় যাব। জাইমাও আর কথা বাড়ায়নি। ইশরাক নিচে যায় খাবার আনার জন্য। জাইমার জন্য গরম ভাত আর তরকারি বেড়ে নিয়ে দিয়েছে আনায়া। ঘড়ির কাঁটা একটার ঘর ছুঁয়েছে। ইশরাক খাবার নিয়ে উপরে আসতেই দেখে জাইমা রেডি। রেডি বলতে পরনের 3 পিস, চুলগুলো আঁচড়েছে, এতটুকুই। ইশরাকের হাতে ভাতের প্লেট দেখে জাইমা ভ্রু কুঁচকে নিয়েছে। ইশরাক জাইমার দিকে প্লেট এগিয়ে দিয়ে বলে, খেয়ে ওষুধ খাবে, যাওয়ার পথে হসপিটালে যাব। খিদে নেই। মৈশানি, তুমি অসুস্থ, তাতে আপনার কি? তার আমি করো না। জাইমা বিরক্ত হয়। ইশরাককে তার ভীষণ বিরক্ত লাগছে, এক বিন্দুও সহ্য হচ্ছে না। জ্বরের ঘরে মেজাজ খেটে গেছে, তার উপরে ইশরাকের জোরাজুরি তার সত্যিই অশান্তি লাগছে। জাইমা খাবে না বলে জেদ ধরে। ইশরাক নাছর বান্দা, খেয়ের পর রওনা দিতে হবে। জাইমাকে সে জোর করে বসায়, নিজে ভাত মেখে জাইমার সামনে ধরে। জাইমা মুখ ঘুরিয়ে নেয়, খাবারের গন্ধে তার বমি আসবে মনে হয়। ইশরাকের হাত ঠেলে দিয়ে বলে, বমি আসবে, প্লিজ সরান এগুলো। না খেলে অসুস্থ হয়ে যাবে। বাইরে থেকে খাবো। বাসের খাবার ভালো, বাইরের খাবার আনহেলদি। জাইমা সে কথা কানেই তোলে না, নিজের ব্যাগ আর ফোন হাতে নেয়। ইশরাক তখন গম্ভীর কণ্ঠে বলে, আমি এখনো রেডি হইনি। জাইমা দাঁড়ায়। ইশরাক খাবার রেখে উঠে যায়। তখনই জাইমা বলে, আপনি খেয়ে নিন, নষ্ট করার কি দরকার? ইশরাক জবাব দেয় না। জাইমা সোফায় বসে ফোন হাতে তার আম্মুকে কল দেয়। কল রিসিভ হলে জাইমা সালাম দেয়। জামেলা সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করেন, কেমন আছো জাইমা? ইশরাক কেমন আছে? ভালো। আমার জ্বর বেঁধেছে, ওষুধ খাওনি? মুখ তেতো হয়ে আছে। শোনো, আমরা এসেছি। আচ্ছা, সমস্যা নেই। জাইমা কল কেটে দেয়। ইশরাক খাবার খাচ্ছে। জামা একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। জামেলা স্কুল থেকে রাহেলা খানকে কল দেয়। রূপাকে বলে দুপুরে রান্নার আইটেম বলে দেয়। যদিও বা রান্না হয়েছে, তবুও নতুন জামাই আসবে, সেজন্য আরো কিছু পদ যোগ করে। তিনি ফিরতে ফিরতে বিকেল হবে। সাজ্জাদ খান যদি দুপুরে বাসায় যায়। ইশরাক রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরোয়। পেছন দিয়ে জাইমা আসছে। ইশরাক নিচে আসলে আনায়া জিজ্ঞেস করে, হুট করে চলে যাচ্ছেন? মৈশানের জ্বর, হসপিটালে যাব, দেন ওকে ওদের বাসায় দিয়ে আসবো। ভাইয়া, আপনি থাকবেন না? ইশরাক জবাব দেয় না। জাইমা আসলে আনায়া হাত ধরে বলে, জিজ্ঞেস করে, খাবার খেয়েছে? কথায় পেট ভরে গেছে, সেই জন্য খাওয়ার রুচি আসেনি আর। ও মা, সে কি? আনায়া বলে। ইশরাক জাইমার কথায় কঠোরত্ব খুঁজে পেয়েছে। এটা কি সেই জাইমা যে 101টা মিথ্যে বানিয়ে গা ঢাকা দিত? ফাঁকিবাজিতে ওস্তাদ ছিল। ইশরাক বুঝেছে তার বউ বেশ ভালো কথা জানে, সেজন্য সে কিছুই বলে না। রাজি আহমেদ আসলে ইশরাক বলে, মৈশানিকে নিয়ে বাসায় যাচ্ছে। সাবধানে যেও। জাইমা রাজি আহমেদকে বলে। আসি তাহলে। রাজি আহমেদ জাইমার কাঁধে হাত বুলিয়ে দিয়ে বলেন, সাবধানে যেও আর তাড়াতাড়ি চলে এসো। জাইমা জবাব দেয় না। ইশরাক গাড়ি বের করে। জাইমা পাশের সিটে বসে, সিট বেল্ট বেঁধে নিয়ে বাইরে তাকায়। ইশরাক গাড়ি স্টার্ট দিতেই বলে, কে কি বলছে তোমায়? সেটা জেনে আপনি কি করবেন? তারা উত্তর দেয় জাইমা। ইশরাক চোখ গরম করে তাকিয়ে বলে, তোমার সমস্যা কি? প্রত্যেকটা কথা তারা জবাব দিচ্ছ। আমি কি করবো মানে? তোমাকে কে কি বললো না বললো শেষে শোনার অধিকার আছে। কিন্তু বিশ্বাস করার মনোভাব নেই, বলে কি হবে? আপনি আমার কথা বিশ্বাস করবেন? ইশরাক চুপ। স্টিয়ারিং ঘুরিয়ে রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে। জাইমাও আর কথা বাড়ায়নি, বিরক্ত লাগছে তার। কখন সে বাসায় যাবে? এরপর ইশরাক চলে যাক, তার কিচ্ছু যায় আসে না। ভালো লাগলে আসবে, না হলে ওখানেই থাকবে সে। যেহেতু বেরিয়েছে, কয়েক মাসে ওই বাসার নাম নিবে না।
সব ভেবে যদি মনে হয় সম্পর্ক শুরু করা যাবে তাহলে না হয় নাই। ইশরাকের মুখটা থমথমে, কোনো কথাই নেই মুখে। গাড়ি সোজা এসে থামায় একটা হসপিটালের সামনে। ইশরাক গাড়ি থেকে নেমে যায়, জায়মাও নেমে আসে। ইশরাকের পেছন পেছন সেও যায়। ডক্টর ইশরাকের পরিচিত কেউ জায়মা ঠিক সঠিক জানে না। বেশিক্ষণ দেরি হয়নি তাদের। জায়মার জ্বর মাপা হয়, কিছু ওষুধ লিখে দেওয়া হয়। ইশরাক ওসব ওষুধ নেয়। নিঃশব্দে আবারও দুজন গাড়িতে এসে বসে। কোনো রকম কথা বলেনি কেউ কারোর সাথে। জায়মা বাইরে তাকিয়ে ব্যস্ত শহর দেখে। ইশরাক গাড়ি এনে থামায় একটা রেস্টুরেন্টের সামনে। সে গাড়ি থেকে নামলেও জায়মা নামে না। সেজন্য দরজা খুলে জায়মাকে বলে, বেরো। যাব না। সমস্যা কি তোমার? খ্যাপাটা দৃষ্টি নিক্ষেপ করে আপনার সাথে বসে খাওয়ার রুচি নেই আমার। ইশরাক চুপচাপ সোজা হয়ে দাঁড়ায়, ডোরটা বন্ধ করে দেয়। বেশ জোরেই লাগিয়েছে, যেন সব রাগ এই দরজার উপর দিয়ে ঝেড়েছে সে। জামাকে বসিয়ে রেখে পেছনের দিকে চলে যায় সে। এদিকে জামার বেশ ভালোই লাগছে। ইশরাককে অপমান করে যেন তার প্রাণ জুড়িয়ে গেছে। পেটে ক্ষুধা লেগেছে বেশ, কিন্তু মুক্তি তো। এখন আবার তার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কিন্তু এই জ্বরে দিনে এসবের নাম মুখে আনাও পাপ। জামা বুঝতে পারছে না কি করবে। ওদিকে ভীষণ তেষ্টাও পেয়েছে। গাড়ির সামনে পেছনে ঝোঁক বুলায়, কোনো পানির বোতলই নেই। জামা ওভাবেই বসে রয়। প্রায় আধ ঘন্টা কেটে যাওয়ার পর ইশরাক ফিরে আসে, হাত ভর্তি ব্যাগ। সবগুলো তো বাজার সাদাই। নতুন জামাই শ্বশুরবাড়ি যাবে, নিশ্চয়ই খালি হাতে যাবে না। দই মিষ্টি ফল বোঝাই করে নিয়েছে। গাড়ির পেছনে সেগুলো রেখে সামনে এসে বসে ইশরাক। হাতে একটা স্পিড ক্যান, সেটাতে কয়েক চুমুক দিয়ে সামনে তাকায়। জামা আর চোখে তাকায় ইশরাকের দিকে, থমথমে মুখ দেখে বিরক্ত হয়ে যায়। ইশরাক অর্ধেক খাওয়া ক্যানটা জামার দিকে বাড়িয়ে দেয়, কোনো কথাই ছাড়াই। জামা ভাবছে নিবে কি নিবে না, পরক্ষণে বলে, জ্বর দিয়ে ঠান্ডা কিছু খাবো না আমি। ইশরাক জানলা দিয়ে বোতলটা ফেলে দেয়। জামা বুঝেছে তার সাথে তেজ দেখিয়ে বোতলটা ফেলে দিয়েছে ইশরাক খান। গাড়িতে আর কোনো কথাই হয়নি তাদের। জামাদের বাড়ির গেট দিয়ে গাড়ি প্রবেশ করে। ওদের গাড়ি থামার পেছন দিয়ে আরেকটা গাড়ি আসে। সাজ্জাদ খান এসেছে। মেয়ে আর মেয়ের জামাই আসবেন শুনে আর দেরি করেননি তিনি। ইশরাক গাড়ি থেকে নামে। সাজ্জাদ খান আসলে তার সাথে কুশলাদি বিনিময় করে। জামা তার বাবাকে সালাম দেয়। জামা ভেতর দিকে চলে যাওয়ার জন্য পা বাড়ালে ইশরাক জামাকাপড়ের ব্যাগটা জামার সামনে রাখে, অর্থাৎ জামা সেটা ভেতরে টানবে। জামা কিছু বলেনি, ব্যাগটা নিয়ে ভেতরে চলে যায়। ইশরাক মিষ্টি ফলের কার্টন গাড়ি থেকে বের করে। সাজ্জাদ খান এবং সে দুজন মিলে সেগুলো নিয়ে ভেতরে যায়। অলরেডি 3টে বেজে গেছে, তবুও রাহেলা খান তাদের অপেক্ষায় না খেয়ে বসে আছেন। জামা তার দাদিকে জড়িয়ে ধরে। ইশরাক এসে সালাম দেয়। জামা ব্যাগ নিয়ে ভেতরে চলে যায়। ইশরাক সোফায় বসে। তাকে দেখে বোঝার উপায় নেই যে সে রেগে আছে। রাহেলা খান ঠান্ডা শরবত আনেন। জামা আসলে তাকেও একটা দেয়। জামা শরবতটা শেষ করে। ইশরাক তাকায় সেদিকে, শরবত বেশ ঠান্ডা। এই মেয়ে এক চুমুকে সবটা শেষ করে ফেলেছে। জামা খাবার খেতে বসবে, তখনই সাজ্জাদ খান বলেন, ইশরাক ফ্রেশ হয়ে আসো, জাইমা তাকে নিয়ে যাও। জামা কিছু বলে না। ইশরাক জামার পেছন পেছন রুমে যায়। ব্যাগের চেন খুলে ইশরাকের জন্য টি শার্ট আর প্যান্ট বের করে দেয়। ইশরাক সেটা নিয়ে থমথমে মুখ করে ফ্রেশ হতে চলে যায়। বাসা থেকে গোসল করে বেরিয়েছে সে, তবুও রাস্তাঘাটে ধুলোবালি, সেজন্য চেঞ্জ করে নিয়েছে। জায়মা বিরক্ত হয়ে ইশরাকের আসার অপেক্ষা ছিল। সে আসতেই তোয়ালে বাড়িয়ে দেয় জায়মা। ইশরাক চোখ মুখ মুছে নেয়। দুজন আগে পিছিয়ে চলে আসে খাবার খেতে। জায়মা খাবার নিয়ে বসলেও বেশি খেতে পারেনি। ইশরাকেরও সেম অবস্থা। একে তো খাবার খেয়ে বেরিয়েছে, এখানে সমাজ রক্ষার জন্যই বসতে হয়েছে। খাওয়া শেষ হলে জায়মা নিজের ওষুধ খেয়ে নেয়। ইশরাক সোফায় বসা, ক্লান্ত লাগছে তার। তবে জায়মার যা ব্যবহার দেখছে সে বাসায় চলে যাবে। জায়মা সোফায় বসলে ইশরাক বলে, আমি তাহলে আসি, তোমার থাকা হয়ে গেলে এসে নিয়ে যাব। সাজ্জাদ খান এবং রাহেলা খান আসেন। রাহেলা খান বলেন, এগুলো কেমন কথা? তুমি মাত্র আসলে, এখনই চলে যাবে মানে? কমপক্ষে 1 সপ্তাহ থাকতে হবে। ইশরাক জায়মাকে এক নজর দেখে বলে, আমার কাজ আছে। এমনিতেও ফ্রি হওয়ার পর আসতাম, অনুষ্ঠানের জন্য এখনই আসতে হয়েছে। সমস্যা কোথায়? আতিথেয়তা গ্রহণ করেছে, আর কি? তোমার শাশুড়ি এখনো ফেরেনি। সাজ্জাদ খানের কথাই ইশরাক বলে। আমি বেরোতে বেরোতে তিনি চলে আসবেন। জায়মা এখানে কিছুই বলে না। রাহেলা খান এবং সাজ্জাদ খান মানতে নারাজ। ইশরাক এখানে থাকবে। সাজ্জাদ খান রাহেলা খানকে চোখ দিয়ে ইশারা করছে। তিনি যাওয়ার সময় কাট কাট গলায় বলেন, আমি কিছু জানি না, তুমি এসেছো, থাকতে হবে। আর এটা কেমন কথা? 1 ঘন্টা হয়নি তুমি চলে যাবে। তোমায় দিচ্ছি না বলে দিলাম। রাহেলা খান ইশরাকের পাশেই বসেন। নাতির কাঁধে হাত রেখে বলেন, তুমি থাকবে, আর কিছু শুনতে চাই না আমি।
জাইমা ওকে নিয়ে রুমে যাও, নিশ্চয়ই বিশ্রাম নাও। জাইমা মাথা নাড়ায়, সেও বেশ ক্লান্ত। ইশরাককে ঠেলে ঠুলে জাইমার রুমের দিকে দিয়ে আসেন রাহেলা খান। জাইমা বিরক্ত। ইশরাককে তার অ্যাটেনশন শিকার মনে হলো, মানে হচ্ছে মনে মানে ইচ্ছে করে এমন করছে। ইশরাক আসতেই জাইমা দরজাটা লক করে দেয়। জাইমা বিছানার দিকে যেতে যেতে ইশরাককে বলে, অ্যাটেনশন সিকার। লিসেন, তোমার এই মুরগির খাবারের মতো রুমে থাকার কোনো ইচ্ছে আমার নেই। এক্সকিউজ মি, এই বাড়ির সবচেয়ে সুন্দর রুমটা আমার। ইশরাক জবাব দেয় না। ক্লান্ত থাকায় সোজা বেডের উপর গিয়ে শুয়ে পড়ে। জাইমার মাঝে কোলবালিশ টেনে অপর পাশে শুয়ে। ইশরাক জাইমার দূরত্ব দেখে ভ্রু কুচকে তাকায়। ইশরাকের তাকানো দেখে জাইমা বলে, ফুলবালিশের এপারে আসবেন না। ইশরাক কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলে, যত বড় বর্ডার দিতে থাকো, আমি যেদিন ধরবো সেদিন তোমার কোনো বর্ডারই কাজে আসবে না মৈশানী খানম। জাইমা মুখ ঘুরিয়ে নেয়। চোখ দুটো বন্ধ করে নিতে রাজ্যের ঘুম এসে জমে। কয়েক মিনিটের ভেতর জাইমা ঘুমে তলিয়ে যায়। ইশরাক কপালে হাত দিয়ে চোখ বুঝে রয়েছে। এমন তেজি মৈশানীকে তার পছন্দ হচ্ছে না। আগের মৈশানী ভালো ছিল, হাজারটা ভুল করতো, ইশরাকের কাছে ধরা খেত। এখন একদম ম্যাচুরিটির মতো আচরণ করছে। ইশরাকের সহ্য হচ্ছে না সেটা। আগের মৈশানীটাই তো ভালো ছিল, বানিয়ে হাজারটা মিথ্যে বলুক, ফাঁকিবাজি করুক, ওটাই বেটার ছিল। এখনকারটা কিচ্ছু বলা যায় না, বললেই ছ্যাদ করে ওঠে, মুখে মুখে জবাব দেয়। তবে পোহাকে আজকাল তার পছন্দ হচ্ছে না। আসলে এখানকার তাদের বাসায় আসলে যেতে চায় না মেয়েটা, কেউ কিচ্ছু বলে না। এখন তো তার বউয়ের সাথে ঝামেলা বাঁধায়। জাইমা উড়নচণ্ডী, পর হাত পা ভেঙে দিলেও তার মাঝে কোনো রকম অনুশোচনা দেখা যাবে না। এখনো নেই, তার মতে সে যা করেছে ঠিক করেছে। ইশরাক ভাবছে জাইমার মুড ঠিক হলে পুরো কথাটা শুনবে সে। সেদিন সে চর মারতো না, কিন্তু জাইমা বড়দের সামনে যা শুরু করেছে, পোয়া যতই যা করুক তার পা ভেঙে গেছে। ভেবে দেখতে গেলে জাইমার কাজটা খুব জঘন্য হয়েছে। ইশরাক যদি জাইমাকে না নিয়ে আসতো তাহলে তার মা আরো পেয়ে বসতো, কথা শোনাতো। জাইমা তো সেটা বুঝে না, কোথায় কিভাবে চলতে হবে। জামেলা বাসায় এসেছে 4টা বাজে। এসে গোসল সেরে বাইরে এসেছেন। রূপা সহ সন্ধ্যা নাস্তা রেডি করেছেন। সাজাদ খান কিচেনে আসেন। জামেলা মুখের দিকে তাকাতেই দেখেন সেখানে একরাশ ক্লান্তি। সারাদিন স্কুলে খাটেন, বাসায় এসেও কাজ করতে হচ্ছে। নাস্তা তৈরি প্রায় শেষের দিকে। তখনই জামেলা সাজ্জাদ খানকে বলেন, আমাকে বলো ওদের ডেকে তুলতে, নাস্তা রেডি। সাজ্জাদ খান চলে আসে। রাহেলা খান মাগরিবের নামাজ পড়ে সোফায় বসেছিলেন। সাজ্জাদ খান এসে বলেন, আম্মা নাস্তা রেডি, ওদের ডেকে আনুন। আচ্ছা, যাচ্ছি। ইশাকের ঘুম ভেঙেছে আরো আগে। ফ্রেশ হয়ে রুম জুড়ে পায়চারি করছে। জাইমা উঠেছে, ফ্রেশ হতে গেছে। ইশাক সোফায় বসে ফোনে হাতে নেয়। তখনই রাজি আহমেদের কল আসে। ইশাক কল রিসিভ করে সালাম দেয়। রাজি আহমেদ সালামের জবাব দিয়ে বলেন, বৈশালীকে নিয়ে ফিরবে কবে? সঠিক বলতে পারছি না, জানাবো। নাস্তা করছো? না, নাকি? ও, মাত্রই ঘুম থেকে উঠলাম। তাড়াতাড়ি চলে এসো। হুম। ইশরাক কল কেটে দেয়। জাইমা আসলে ইশরাক তার দিকে এক নজর তাকায়। তখনই রাহেলা খান এসে দরজা নক করে। ইশরাক গিয়ে দরজা খুলে দেয়। রাহেলা খান ভেতরে আসে। জাইমা চুল আঁচড়ায়। ইশরাক ধৈর্য সহকারে বসেছিল। রাহেলা খান জাইমাকে জিজ্ঞেস করে, জ্বর কমছে? হুম। জাইমার কথা শেষ হতে রাহেলা খান বলেন, তাড়াতাড়ি আসো, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। জাইমা হাঁটা ধরে। রাহেলা খান সবার পেছনে, মাঝে ইশরাক। তিনজন গিয়ে চেয়ার টেনে বসে। তখনই জামিল আসলে ইশরাক তাকে সালাম দেয়। টেবিল জুড়ে হরেক রকম নাস্তার আয়োজন। সাজ্জাদ খান এবং ইশরাক খেতে খেতে আলোচনা করছেন। এক পর্যায়ে ইশরাক বলে, মৈশানী তো সুস্থ, আগামীকালকে ফিরবো আমরা। তখনই জাইমা জবাব দেয়। আমি কোথাও যাচ্ছি না। জামেলা বলেন, তুমি আরো কয়টা দিন থাকবে? মাত্র আজকে এসেছো, এত তাড়াহুড়ো কিসের? আমার ছুটি শেষ পর্যায়ে, আর মৈশানীকেও তো ভার্সিটি যেতে হবে। আমি আর পড়বো না। জাইমার কথায় সবাই তাকায় তার দিকে। সাজ্জাদ খান কিছু বলতে গিয়েও বলেন না। মেয়ে এখন পরের ঘরে দিয়েছেন, ওদের যা ভালো মনে হয়। ইশরাক গম্ভীর কণ্ঠে বলে, না পড়ে কি করবে? বাসায় থাকবো। ইশরাক আর কিচ্ছু বলে না। তাদের সন্ধ্যার আড্ডাটা বেশ ভালোই জমেছে। ইশরাকও কথাবার্তা বলেছে, একদম সাজ্জাদ খানের মনের মতো ইশরাক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জাইমা সোফায় বসেছিল মুখে হাত দিয়ে। রাহেলা খান এসে তার পাশে বসেন। জাইমার উপর নিচ পরক করে বলে,
সত্যি ভার্সিটিতে পড়বা না? জাইমার দাদির দিকে এক নজর তাকায়, সোফায় হেলান দিয়ে বসে বলে, না, করবো না। তাহলে একটা নাতি নানাতকুর নিয়ে নাও। একা একা বাসায় কি করবে? ওদের নিয়ে সময় কেটে যাবে। না না, ভার্সিটিতে যাব। জাইমার কথায় রাহেলা খান ভ্রু কুচকে তাকান, জিজ্ঞেস করেন, পড়াশোনা ছাইড়া দাও। আমার মনে হয় না ঈশ্বর তোমাকে পড়াশোনা বিষয়টা সমাপ্ত করবে। করলে কি আর না করলেই কি? কি হয়েছে? কি হবে? জাইমার কথায় রাহেলা খান সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলেন, তোমাদের সম্পর্কটা অস্বাভাবিক না তো? স্বাভাবিক, তাহলে কিছুই হয়নি। জাইমা উঠে যায়, রুমে এসে খাটের উপর বসে যায়। ভালো লাগছে না কিছু। একে তো সে পড়াশোনা থেকে বাঁচার জন্য বিয়ে করেছে, এখন নাকি পড়াশোনা বাদ দিলে আন্ডা বাচ্চা নিতে হবে। কিচ্ছু ভালো লাগছে না তার। ইশরাক রুমে আসে, ফোনের দিকে নজর তার, সেটাতেই নজর রেখে জাইমাকে বলে, আগামীকালকে আমি চলে যাব, আমার ছুটি শেষ। তুমি এখন যাবো নাকি কয়দিন থাকবা? থাকবো। তাহলে ভার্সিটিতে রেগুলার হও। করবো না, কেন? পড়াশোনা ভালো লাগে না। পড়াশোনার কারোরই ভালো লাগে না, কিন্তু তোমাকে পড়তে হবে। ন্যাশনালে পড়ে কে কি করেছে শুনি? অনেক কিছুই করেছে। আমার কিছুই করার ইচ্ছে নেই। এই যুগ এইচএসসি পাস কিছু না, বাচ্চা কাছে মানুষ করাতে হলেই পড়াশোনা করো। আপনি আছেন না শিক্ষিত, আমি কেন কষ্ট করতে যাব? মৌসানি, যে ছাড়, যা বলছি তাই শুনবে। এইসব নিয়ে তর্ক করার ইচ্ছে আমার নেই। আজকাল তো তোমাকে ভালো কথা বলা যায় না। যাই হোক, ছাড়ো সেসব। জ্বর কমেছে? জাইমা মুখটা গম্ভীর করে ফেলে, জবাব দেয়, কমেছে। ইশরাক জবাব দেয় না, খাটে আছো হয়ে বসে। জাইমা নিজের ফোন স্ক্রল করতে ব্যস্ত। ব্যস্ত বললে ভুল হবে, তার মনের ইচ্ছে নিয়ে মতামতের জন্য একটা ফেসবুক গ্রুপে পোস্ট করে। আপুরা, আমার বিয়ে হয়েছে 4-5 দিন। আমার বরের কাজিন ওর সাথে চিপকে থাকে, সুযোগ খুঁজে কেবল। সেদিন তো বাসার পার্টি শেষে গেস্টরা চলে যাওয়ার পর তাকে রুমে একা পেয়ে কী সব করতে যাচ্ছিল, আমি চলে আসায় করতে পারিনি। আমার জামাই ঘুমিয়েছিল, এতে অবশ্য মেয়েটাকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করেছি আমি। হাই হিলস পরায় তার পা মচকে গেছে। সবাই আমার দোষ দিচ্ছে, কিন্তু আপনারাই বলুন আমার কি দোষ এতে? আমি কি পা মচকানোর জন্য ধাক্কা দিয়েছি নাকি তাকে? আমি তো ধাক্কা দিয়েছি রুম থেকে বের করার জন্য। মেয়ে সাবধানে বের হয়নি, এটাতে কি আমার দোষ? এছাড়া আমার জামাই একটু বেশি অ্যাটিটিউড তার। আমাকে খুব একটা পছন্দ করে না সে। আর আমার শ্বশুরবাড়ির লোকজন, তারাও ওই চিপ মেয়েটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে। ওই বাড়িতে এখন কি আমার এই সম্পর্কটা স্থায়ী করা উচিত নাকি বিচ্ছেদ নেওয়া উচিত? বলা ভালো, আমরা দুজন কাজিন, আমাদের মাঝে তেমন খারাপ সম্পর্ক নেই। দাদির মতে আমার হাজব্যান্ড লাখে একজন, সে ভদ্রলোক, আমিও বিশ্বাস করি। আমাদের পরিবারে সমস্যা হওয়ায় বাবার চাচু আলাদা হয়ে গিয়েছিল, ওদের এক করতেই আমার দাদি আমাদের বিয়ে দিয়েছে। প্লিজ আমায় হেল্প করুন। জাইমা পোস্ট দিয়ে অপেক্ষা করে। ফেসবুকে পোস্টটা দিয়ে জাইমা ফোনটা রেখে দেয়। ইশরাকের সাথে কোনো রকম কথা বলছে না সে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সে বাইরে চলে যায়। ইশরাক বিছানায় শুয়েছিল, নিজের ফোনে ধ্যান থাকলেও নোটিফিকেশনের আওয়াজ পাশে ফিরে দেখলো জাইমার ফোনে নোটিফিকেশন আসছে, অনেক শব্দ করে, পরপর অনেকগুলো নোটিফিকেশন। ইশরাক ভ্রু কুচকে নেয়। জাইমার সাথে তার ফেসবুকে অ্যাড নেই, আর না ইশরাকের ইচ্ছে আছে তাকে আইডিতে নেওয়া। কিন্তু জাইমার ফোনে কি এমন নোটিফিকেশন এসেছে সেটা দেখারও ইচ্ছে করছে, কিন্তু অনুমতি ছাড়া তো আর কারো ফোন ধরা যাবে না। জাইমার পোস্টটা গ্রুপে একটু তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে গেছে, মুহূর্তেই ভালো রিচ চলে আসে পোস্টে। জাইমা তখন অফলাইন হয়ে গিয়েছিল। রাতের খাবার শেষ করে রুমে আসতেই ঘড়ির কাঁটায় রাত 12:30 ঘর ছুঁয়েছে। জাইমার খেয়ালই ছিল না যে সে গ্রুপে পোস্ট করেছে। এছাড়া অসুস্থ থাকায় প্রচুর ঘুম পাচ্ছিল। ইশাক ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে ততক্ষণে। জাইমাও লাইট অফ করে শুয়েছে, কিন্তু টের পেল তার আবারও জ্বর এসেছে। কপাল গা পুড়ে যাচ্ছে, প্রচন্ড শীতও লাগছে। জাইমা কম্বল টেনে চোখ বন্ধ করে নেয়, মুহূর্তে কাঁপুনি দিয়ে জ্বর আসে। তাদের মাঝে ছিল কোলবালিশ। ইশাক এদিকটায় আসেনি, যেহেতু জাইমা চাচ্ছে না সেজন্য সে নিজেকে সামলে নিয়েছে চোখ বন্ধ করে। ততক্ষণে তন্দ্রা ঘুরে যেতে জাইমার গোঙানি শব্দে চোখ খুলে ইশাক তড়িঘড়ি এগিয়ে যায়। রুম অন্ধকার থাকায় তেমন কিছু বুঝতে পারছিল না। জাইমাও ড্রিম লাইটটা জ্বালায়নি। ইশাক ফোনের ফ্ল্যাশ অন করে জাইমার দিকে তাক করে, কোলবালে সরিয়ে নিজের পাশটায় নিয়ে আসে। এগিয়ে গিয়ে জাইমার কপালে গালে হাত রাখে। মুহূর্তে মনে হলো হাতটা পুড়ে যাচ্ছে, এত জ্বর। ইশাক জাইমাকে নিজের দিকে ফিরায়। জাইমা তখনও কাঁপছে। ইশরাক ধীর কণ্ঠে বলে,
বৈশালী, ওপেন ইউর আই। জাইমা গোঙানোর মাঝেই বলে, শীত করছে, চোখ জ্বলছে আমার। মেডিসিন নাওনি? মনে ছিল না। ইশরাক কিছুই বলে না, উঠে রুমের লাইটটা অন করে। জাইমার ওষুধ খুঁজে বের করে, রাতের ওষুধ নেই। জাইমাকে টেনে তুলে ওষুধ খাইয়ে দেয়। জ্বর যেহেতু কমেনি, মাথায় পানি দেওয়া দরকার, সাথে গা মুছতে হবে। ইশাক ওয়াশরুমে গিয়ে বালতি নিয়ে পানি আনে, জাইমাকে ঘুরিয়ে শুইয়ে দেয়। মাথায় অনেকক্ষণ পানি ঢালে, এরপর তোয়ালে দিয়ে চুল মুছে দেয়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক করার জন্য শরীর মোছা দরকার। সেজন্য সে ব্যাগ থেকে ছোট তোয়াল বের করে, সেটা ভিজিয়ে জাইমার মুখ, গলা, হাত মুছে দেয়। জাইমার দিকে ভেজা তোয়ালে বাড়িয়ে দিয়ে বলে, এটা পেটের উপর দিয়ে রাখো। জাইমা চোখ মেলে তাকায়। ইশরাকের চোখে মুখে ঘুমের রেশ। জাইমা জবাব দেয়। ইশরাক আর কথা বাড়ায়নি, সব রেখে জাইমাকে আগের মতো শুয়ে দেয়। আগের থেকে গায়ের তাপমাত্রা স্বাভাবিকে ফিরে এসেছে, হয়তো ওষুধে কাজ করা শুরু করে দিয়েছে। ইশরাক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, বিছানায় গায়ে এলিয়ে দেয় ক্লান্ত হয়ে। তবে তার নজর জাইমার ওই ফোনের দিকে। কেমন পোস্ট দিয়েছে জাইমা যে এতগুলো নোটিফিকেশন আসলো? ইশরাকের ঠিকঠাক ঘুম হলো না, জাইমা ঘুমিয়ে পড়েছে সে বিষয়ে সন্দেহ নেই। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর ইশরাক জাইমার দিকে তাকায়। জাইমাকে ঘুমের ঘরেও বেশ সুন্দর লাগছে। জ্বরে ঠোঁটগুলো লাল হয়ে আছে, গাল দুটো মৃদু লাল। ইশরাক জাইমার গালে হাত বুলিয়ে দেয়। চরটা জোরেই মেরেছিল, খারাপ লাগছে প্রচুর, কিন্তু নিজের রাগ আর দম্ভের জন্য সেটা প্রকাশ করতে পারেনি। ইশরাক বুঝতে পারছে না নিজের অনুভূতি। জাইমার খুব কাছাকাছি সে, নিজের পুরুষত্ব বজায় রাখতে কষ্ট হচ্ছে তার। কেমন যেন মিয়ে যাচ্ছে, অদ্ভুত এক অনুভূতি জেঁকে বসেছে মনে। যেন তার আকাঙ্ক্ষা ওই মেয়েটাকে কাছে টানা, কিন্তু মেয়েটা অসুস্থ, তার সাথে বেজায় রাগ করে আছে। তার দুর্বলতার সুযোগ নেয়া কাপুরুষের লক্ষণ। ইশরাক নিজের বালিশে মাথা রাখে। আচ্ছা, মৈশানি কি বুকে টেনে নিলে কি অন্যায় হবে? সে তো ঘুমন্ত, এটা কি তার থেকে সুযোগ নেওয়ার মতো ব্যাপার হবে? ইশরাকের মনে এমন প্রশ্ন একা দোক্কা খেলছে, যাতে গর্ব করে বলতে পারে সে জাইমার দিকে ঝুঁকেনি, বরং জাইমাই ঘুমের ঘরে তার দিকে এসেছে। কাজটা সে প্রচুর সতর্কতার সাথেই করেছে। আর জাইমা এমন একটা মেয়ে যে ঘুমোলে দিন দুনিয়ার খবর থাকে না। ইশরাক জাইমাকে নিজের কাছে এনে স্বস্তির নিঃশ্বাস নেয়। জাইমার মাথা তার বুকের কাছাকাছি, আর একটু এগিয়ে গেলে সেটা ইশরাকের বুক বরাবর। কিন্তু সে গেল না, চোখ বন্ধ করেই ঘুমিয়ে গেল। সকাল সকাল জামেলা আর রূপা মিলে নাস্তা বানাচ্ছে। ইশরাকের ছুটি গতকালকে, সে আজকে তাকে ভার্সিটি যেতে হবে। সাজ্জাদ খান গতকাল রাতেই জানিয়েছেন এখান থেকে যাতে ভার্সিটি যায়। ঘড়ির কাঁটা সকাল 7টার ঘর ছুঁয়ে নিয়েছে। ইশরাকের ফোনে অ্যালার্ম বাজতে সে জেগে যায়। নিজেকে কারো বাঁধনে আষ্টে পৃষ্ঠে অনুভব করলো সে। তাকিয়ে দেখে জাইমাই তার খুব কাছে। ইশরাক বুঝেছে গতকাল রাতের টিপসটা বেশ কাজে দিয়েছে। কৌশলটা খারাপ না। জাইমার থেকে নিজেকে ছাড়ায়নি সে, বরং জাইমার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। ফোনটা এনে জাইমার কানের কাছে রাখে। বেশিক্ষণ লাগেনি, জাইমার ঘুম ভেঙে গেছে। চোখ মেলে ইশরাককে কাছে দেখে সে ছিটকে সরে যেতে চাইলেই পারে না। জাইমা বুঝেছে ব্যাটা তাকে ধরে রেখেছে। জাইমা ইশরাকের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, কারণ আমায়। এসেছো নিজের ইচ্ছেতে, যেতে হবে আমার ইচ্ছেতে। আপনি ইচ্ছে করেই এরকম করেছেন, তাই না? ঘুমোলে আমার কিছুই মনে থাকে না। আমারও না। কি? জাইমার ভ্রুজোড়া সংকুচিত হয়ে আসে। ইশরাক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, গতকাল রাতে তুমি আমার বুকে এসেছো, এখন আমার প্রপার্টিতে যেহেতু এসেছো, সেহেতু আমার ইচ্ছেতে তোমার যেতে হবে। জাইমা জবাব দেয় না। ইশরাকের হাত ছাড়ানোর চেষ্টা চালায়, কিন্তু না, কিছুতেই হচ্ছে না। জাইমা বিরক্ত হয়, এত প্রেম তার সহ্য হচ্ছে না। বিয়ে করেছে তাই বলে এত আদর প্রেমও করতে হবে? সে কি এত রং দেখানোর জন্য বিয়ে করেছে? মোটেও না। সে বিয়ে করেছে নিজের ছোটবেলার শখ পূরণ করতে, বউ সাজতে, পড়াশোনা থেকে বাঁচতে। কিন্তু এই বাস্তবতা তার রঙিন স্বপ্নের মুখোশ খুলে দিয়েছে। ওগুলো সেলফ ভ্রম। বিয়ে মানে একটা দায়িত্ব, সবকিছুতেই মানিয়ে নিতে হবে। জাইমার আর সহ্য হলো না। ইশরাকের প্রতি রাগ একাংশও কমেনি, সেখানে বজ্জাত তাকে জড়িয়ে ধরে রেখেছে। জাইমা ছোটাছুটি দেখে ইশরাক গম্ভীর কণ্ঠে বলে, রিল্যাক্স। জাইমা থামে। ইশরাক হাতের বাঁধন আলগা করে দেয়। দুজনেই উঠে যায়। ইশরাকের মুখটা থমথমে। জাইমা বিছানায় গোছাতে ব্যস্ত হয়ে যায়। যেহেতু ইশরাক ভার্সিটি যাবে, তার তাড়াহুড়া না হয়ে যায়। ইশরাক ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেয়, একদম রেডি হয়ে ব্যাগ থেকে নিজের নতুন পারফিউমের বোতল বের করে সেটা গায়ে মাখে। নিজের আরো হাবিজাবি জিনিসপত্র ছিল, সেগুলো মুখে মাখে। চেক শার্টের সাথে ইন করেছে। জাইমা তাকায় ইশরাকের দিকে। হ্যাঁ, তার জামাই সুদর্শন। জাইমা বেহায়ার মতো ইশরাককে দেখছে, ভাবছে তারা দুজনই সুন্দর। তাদের বেবি কেমন হবে? ইশরাকের নজর জাইমার দিকেই গেছে।
মেয়ে যে তাকে দেখছে সেসবে তার সন্দেহ নেই। ইশরাক গলা খাকারি দিতে জাইমা চলে যায় সেখান থেকে। গোছানো বিছানায় গিয়ে বসে ইশরাক। তখনই আবার রাজি আহমেদ কল দেয়। ইশরাক সালাম দিলে তিনি সালামের জবাব নিয়ে জিজ্ঞেস করেন, আজকে তো তোমার ভার্সিটি যেতে হবে, জাইমা কি থাকবে নাকি তোমরা চলে আসবে? মৌসানের জ্বর সারেনি এখনো। আমি আগামীকালকে চলে যাব। আজকে এখান থেকে ভার্সিটি যাব। ওহ আচ্ছা ঠিক আছে, নাস্তা করে যাও। আচ্ছা। ইশরাক কল কেটে দেয়। জাইমা এসেছে। দুজন চলে যায় নাস্তা করতে। জাইমা খেতে পারেনি, কোনো রকম খেয়ে ওষুধ খেয়ে নিয়েছে। ইশরাক খাওয়া শেষ করে রুমে আসে। জাইমাও এসেছে। ইশরাকের যাওয়ার সময় হয়েছে। জাইমা অপেক্ষা করছে কখন বেটা যাবে আর সে ফেসবুকে ঢুকবে। ইশরাক জাইমার দিকে তাকিয়ে বলে, তুমি পড়াশোনা কন্টিনিউ করবে না? না, এসব প্যারা নেব না। তাহলে তোমাকে দুটো অপশন দেব, চয়েস তোমার। তুমি যেটা চয়েস করবে সেটাই হবে। কিসের অপশন? প্রথম, যদি পড়াশোনা নাই করতে চাও তাহলে আমরা বেবি নেব। তুমি বেবি নিয়ে সময় কাটাবে, দায়িত্ব পালন করবে, বাসায় কাজবাজ করবে। কারণ ভালো কিছু তোমাকে একদমই স্যুট করে না, তবে ভাগ্য ভালো যে আমাকে পেয়েছো। দ্বিতীয়, পড়াশোনা কন্টিনিউ করলে এখন বেবি নেব না। জাইমা কেসে উঠে ইশরাকের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে ফেলে। বেটা অসভ্য কোন জাতের সেটাই জাইমা ভেবে পাচ্ছে না। বিয়ে হলো 6 দিন আর আজকে বেটা মুখ ফুটে বাচ্চার কথা বলে দিচ্ছে। জাইমার তাকানো দেখে ইশরাক বিরক্ত হয়। সে নিজেও বেবি চায় না এখন, যেখানে জাইমার ব্যবহার কাণ্ড বাচ্চাদের মতো। তার বাচ্চাও নিশ্চয়ই এমনই হবে। কিন্তু জাইমাকে পড়াশোনায় ফিরিয়ে আনার জন্য এর থেকে ভালো অপশন তার কাছে নেই। জাইমা থমথমে মুখ করে বলে, আমার ভাগ্য খারাপ যে আপনাকে পেয়েছি। আগে জানলে আপনাকে বিয়ে তো দূরে থাক, পড়াশোনাই বন্ধ করে দিতাম, যেন ওই ইউনিভার্সিটিতে গিয়ে আপনার মুখটাও দর্শন করা না লাগে আমার। মৌসানি, ধমকে বলে ইশরাক। জাইমাও ব্যঙ্গ করে বলে, মই জানি। তোমার বাবা মা শিক্ষিত ভদ্র হলেও তুমি একটু বেয়াদব। ভালো হয়েছে আমি বেয়াদব। আপনার কি? আমার আর কি, তোমার মতো তার ছেলেকে নিয়ে বাকি জীবন কাটতে হবে। তাহলে ডিভোর্স দিয়ে দিন, আপনিও হ্যাপি থাকুন, আমিও। ঠিক আছে, তোমার বাবা মাকে জানাচ্ছি যে তুমি বিচ্ছেদ চাচ্ছ। এবার জাইমা মিয়ে যায়। সে তো কথার কথা বলেছে, কিন্তু এসব নিয়ে সে গভীরভাবে কখনো চিন্তা করেনি। জাইমাকে চুপ দেখে ইশরাক বুঝেছে মোক্ষম জায়গায় আঘাত করেছে। তার দেরি হয়ে যাচ্ছে, সেজন্য বেরিয়ে যায় রুম থেকে। সোজা গাড়ি নিয়ে বেরোয় ভার্সিটির উদ্দেশ্যে। ইশরাক যেতেই জাইমা ফোন হাতে নেয়। ফেসবুকে ঢু মারতেই দেখে রাতারাতি ভাইরাল হয়ে যায় তার সেই পোস্ট। কতজন যে শেয়ার দিয়ে সমবেদনা জানালো। জাইমার আইডিটা অবশ্য লক করা, নাম মৈশানী খানম, নিকনেম কুঞ্জলতা দেয়া, প্রোফাইলে নিজের ভদ্র একখানা ছবি দাও। জাইমা কমেন্ট চেক দিচ্ছে। কেউ কেউ বলছে বট ঠিক থাকলেই হয়, কে কি বলেছে তাতে কিচ্ছু যায় আসে না। কেউ কেউ বলছে আপনিতেই শুধু পা মচকানোর ব্যবস্থা করেছেন, আর আমি হলো ওই মেয়ের চুলের মুঠিতে ধরতাম ফালতু মেয়ে। আরেকটা কমেন্ট, আপনার বর ওই মেয়ের গালে দুটো ঠাটিয়ে চর মারেনি, এমন মেয়েদের জন্যই তো সংসার ভাঙে। এদের একদম পাত্তা দিবেন না, আপনার বরকে নজরে রাখুন। দেখুন আবার কাজিনদের সাথে ইন্টু পিন্টু না করে। আপনার দাদিই বা কেমন, আপনাদের মাঝের আন্ডারস্ট্যান্ডিংটা না বুঝে জোর করে বিয়ে দিয়ে দিল। আপনার বাবা এই বিয়েতে মত দিয়েছে, নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করলেন কেন? তারপর গেল লম্বা একটা কমেন্ট, আপনার বাবাই বা কেমন, সব জেনে বিয়ে দিয়েছে। আপনার মত কি ছিল? যদি আপনার মনে হয় সে লোক ভালো তাহলে সংসার করতে পারেন, তবে ওই মেয়ের থেকে বরকে সাবধানে রাখবেন। এসব মেয়েদের একদম বিশ্বাস নেই। আর বোন, বেড়া মানুষ বিশ্বাস করতে নাই, ওরা গিরগিটির থেকেও দ্রুত রং বদলায়। এই যুগে এক নারীতে আসক্ত পুরুষ খুঁজেই পাওয়া যায় না। আর খাজিন যদি হয় সুন্দরী, তাহলে আপনার বরের নজর যাওয়াটাই স্বাভাবিক। এখন দেখেন সবকিছু, বর ঠিক থাকলে এই সম্পর্কে আগান, না হলে নাই। সব পরিবার যে ভালো এমন না, মানুষ শিক্ষিত হলেই যে বিবেকবান হয় এমনও না। অনেক শিক্ষিত কিন্তু ব্যবহার মূর্খের মতো। ওই মেয়েকে নিয়ে বাড়াবাড়ির কিছুই দেখছি না। পা ভেঙেছেন, ভালো করেছেন। আমি হলে সোজা গুলি করতাম। এদের ভাষায় সোজা বলে থার্ড ক্লাস।